evening, viewers. This is Naid from Time Television with your very own health talk show, Live a Little More. Every week, we discuss a common health issue in this show. Today, our topic of discussion is autism. It's very common. I think all of us know this term already. Autism spectrum disorder, or autism, is a complex developmental disability. Signs typically appear during early childhood and affect a person's ability to communicate and interact with others, characterized by delay in spoken language, repetitive use of language, and many more. Why it's important? Scary is prevalence is increasing every day. 1 in 68 births, nearly twice as great as 2004 rate of 1 in 125. The lifetime cost of caring for autism is as great as 2.4 million for each of the person. The US is facing almost $90 billion annually in cost for autism. This includes the research, insurance costs and non-covered expenses, Medicaid waivers for autism, educational expensing, housing, transportation, employment-related therapeutic services, and caregivers' costs. Is autism treatable? Yes, let's know autism. Our today's guest is Muhammad A. Hassan, MD, attending physician, Jamaica Hospital Center, practicing pediatrician in Ozone Park, New York, Sunrise Pediatrics, Queens, New York, immediate care in Smithtown, Long Island, New York. So let's talk about it. Thank you, Dr. Hassan, for coming here in this show. And আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনি আগেও এসেছেন আমাদেরকে অনেক কিছু বুঝবার জন্য। আজকে একটা খুব জরুরি একটা বিষয় নিয়ে আপনি বলতে চাচ্ছেন, অটিজম। আপনাকে অনেক ধন্যবাদ। অটিজম একটা বিহেভিয়ারাল ডিসঅর্ডার, যেটাকে অনেক সময় বলে থাকে অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার। কারণ আগে অটিজমের পাশাপাশি অ্যাসপারগার সিনড্রোম, অ্যাসপারগার ডিসঅর্ডার বা রেট সিনড্রোম, এগুলোকে সব একত্র করা হয়। এর মধ্যে কিছু পার্থক্যীকরণ আছে, সেই জন্য এগুলোকে এখন অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার বলা হয়। এর মধ্যে কয়েকটা ডিজিজ চলে আসছে বোধহয়। হ্যাঁ, মানে এগুলো কি মানে কেন চলে আসছে? এগুলো কি এর মধ্যে কি মিল আছে বা কি কারণে সাইন সিম্পটমগুলো কি মিলে যায় এরকম? হ্যাঁ, যেমন অ্যাসপারগার ডিসঅর্ডার, যেখানে আপনার ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা বা স্পোকেন ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা খুব একটা দেখা যায় না, কিন্তু অটিজমের অন্যান্য ফিচারগুলো দেখা যায়। সেই জন্য এটাকে পৃথক করা হয়েছে অটিজম থেকে। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলছেন যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না অ্যাসপারগারসে। আরো কিছু আছে যেটা বললেন যে রেটস কিংবা চাইল্ডহুড ডিসইন্টিগ্রেটিভ ডিসঅর্ডার অর পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এই চারটা বোধহয় একসাথে করা অ্যাসপারগারস। এগুলোর মধ্যে ওইগুলোর সাথে কি কি পার্থক্য আছে? মানে অটিজম অটিস্টিক ডিসঅর্ডার একটা, এটার মধ্যে কি কি সাইন সিম্পটম থাকে? অটিস্টিক শুধু অটিস্টিক ডিসঅর্ডারের মধ্যে, স্পেকট্রাম না শুধু অটিস্টিকের মধ্যে? বেশিরভাগ ক্ষেত্রেই যেটা ডায়াগনোসিস হয়ে থাকে, বেশিরভাগ যেটা অটিজম নিয়ে আমরা আলোচনা করে থাকি বা যেটা দেখে থাকি, সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে যে ডেভেলপমেন্ট হয়, সেই শিশুর জন্ম থেকে আস্তে আস্তে যেভাবে শিশু বেড়ে ওঠে, তখন যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, কমিউনিকেশন প্রবলেম, তারপরে তার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় সব বাচ্চাদের মধ্যে, যার ফলে আমরা এটাকে অটিজম বলে থাকি। তো অটিজমের কয়েকটা যে এরিয়া আছে, যেমন একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, রিপিটেটিভ বিহেভিয়ার্স, সামহাট ডেভেলপমেন্টাল ডিলেও থেকে থাকে। তো এগুলো মিলে অটিজম বলা হয়, ডায়াগনোসিস করা হয়। এটা কি আগের থেকে তো বেশি শোনা যাচ্ছে? অবশ্যই যেটা বললাম যে 2004 এর থেকেও দেখা যাচ্ছে 10 বছরে বা 11 বছরে এটা ডবল হয়ে গেছে। মানে এত বেশি কিন্তু আমরা আগেও দেশে থাকতেও এত বেশি শুনতাম না। এটা কি আন্ডার ডায়াগনোস ছিল নাকি আসলে কোনো কারণে বেশি হচ্ছে? আমেরিকাতেও তো বেশি, আগের থেকে অনেক বেশি ডবল হয়ে যাচ্ছে 10 বছরে, গত 10 বছরে। এটার পিছনে কারণ হচ্ছে একটা তো এখন মানে কম বেশি সবাই জানে যে অটিজমটা, মানে সবাই দেখেছে এটার অ্যাওয়ারনেস, মানে মানুষ এটা সম্বন্ধে মানুষকে অবহিত করা হচ্ছে যে এ ধরনের কিছু বাচ্চাদের মধ্যে যদি উপসর্গ দেখা দেয়, তাহলে ডাক্তারের কাছে বা পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে। এই একটা অ্যাওয়ারনেসের ব্যাপার আছে। এছাড়া
পেডিট্রিশিয়ানরাও বেশ সচেতন। যখন একটা ওয়েল কেয়ার ভিজিটে আসে তখন বাচ্চা 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস এগুলোতে কি কি ডেভেলপমেন্টাল ডিলে, বেশি করে দেখা হচ্ছে এটা। আচ্ছা, ডেভেলপমেন্টাল ডিলে যদি থাকে তখন তার সাথে অটিস্টিক ফিচার্স আছে কিনা সেটা আমরা দেখি। সিডিসি গাইডলাইন অনুযায়ী 18 বছরের বয়সের বাচ্চা এবং 24 মাসের বাচ্চাকে 18 থেকে 24 মাস 18তে একটা ভিজিট আছে ওয়েল কেয়ার ভিজিট, এবং আপনার 24 মাস 2 বছরের সময় একটা ওয়েল কেয়ার ভিজিট আছে। সেই এই দুটো ভিজিটকে সিডিসি চিহ্নিত করেছে যে এই সময়ের জন্য আমরা অটিস্টিক স্ক্রিনিং করি। এই 18 মাসের বলছেন, 18 থেকে 24 মাসের মধ্যে 18তে একটা ভিজিট, যখন ওয়েল কেয়ার ভিজিট আসে তখন তাকে স্ক্রিনিং করতে হবে তার ভিতরে অটিজম আছে কিনা, এবং যখন আবার 24 মাসে যে বাচ্চারা আসে তাদেরকে স্ক্রিন করতে হবে। স্ক্রিনিংটা আলাদা করে কিছু মানে স্ক্রিনিং জন্য কিছু কারিকুলাম আছে যে ওটা করতেই হবে মাস্ট, যেটা আগে ছিল। মানে অটিস্টিক স্ক্রিনে একটা কতগুলা মাপকাঠি আছে, হ্যাঁ, সেগুলো সিডিসি সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল তারা ম্যান্ডেটরি করেছে যে পেডিট্রিশিয়ানরা যেন এই 18 মাসে এবং 24 মাস বয়সে বাচ্চাদেরকে অটিস্টিক স্ক্রিনিংটা করে থাকে। আচ্ছা, এটা কি খুব রিসেন্ট শুরু হয়েছে? মানে এটা কি খুব রিসেন্ট নয়, তবে এটা কয়েক বছর ধরেই চলছে এবং পেডিট্রিশিয়ানরা একটু সচেতন হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি মানে 18 মাসে 24 মাসে তো ওরা খুব বেশি কথা বলতে পারে না, কমিউনিকেশন আপনি, কিন্তু অন্যান্য ফিচার তো অবশ্যই আছে। তখন আসলে অতটুকু ছোট শিশু কথাও যেহেতু বলতে পারে না, স্পোকেন ল্যাঙ্গুয়েজ খুব একটা বোঝা যাচ্ছে না, তখনও কিছু কিছু ওয়ার্ড তো বলছে, বাট কিভাবে আপনি ডায়াগনোসিস করেন যখন আপনি, হ্যাঁ নিশ্চয়ই অনেক কিছু থাকবে যেটা আমরা দর্শক বুঝবে না, বাট আপনার যেটুকু বুঝে দর্শকদের জন্য কি ধরনের সিম্পটমগুলো দেখা দেয়? একজন শিশু বিশেষজ্ঞ হিসাবে আমরা কতগুলি প্রথমে রিস্ক ফ্যাক্টরস দেখে থাকি। যদি এই বাচ্চাটা যখন মায়ের গর্ভে ছিল তখন কোনো ইনজুরি হয়েছে কিনা, ব্রেইন ইনজুরি, বা যখন বাচ্চাটা প্রসবিত হলো বা প্রসবের সময় যদি কোনো কারণে বাচ্চার ব্রেইন ইনজুরি হয়ে থাকে, অথবা কোনো মা যার 35 বছরের বয়স বেশি, সেই বয়সে সে প্রেগনেন্ট হলো, বা যে কোনো পিতা সে যদি 40 বছরের বেশি হয়ে থাকে, সেসব একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। প্রিমেচিউরিটিটা, যেসব বাচ্চারা প্রিমেচুরলি বর্ন করে তাদেরও একটা রিস্ক ফ্যাক্টর রয়েছে। তারপরে ধরুন লো বার্থ ওয়েট, যদি জন্মের সময় বার্থ ওয়েটটাও কম থাকে সেটাও রিস্ক ফ্যাক্টর। তারপরে ধরুন একটা ফ্যামিলিতে বোন অটিস্টিক, ভাই অটিস্টিক, তখনও আমাদের স্ক্রিনিংটা ফ্যামিলি একটা যে আছে তা, বা ধরুন ভাই বোন না হয়ে যদি ফ্যামিলির আত্মীয় স্বজনের মধ্যে কেউ অটিস্টিক থাকে তখন আমরা ওই বাচ্চাগুলোকে রিস্ক, দে আর অ্যাট রিস্ক ফর হ্যাভিং অটিজম। এছাড়াও কতগুলো আপনার জেনেটিক রোগ রয়েছে, যেমন ফ্রাজাইল এক্স সিনড্রোম, তারপরে ডাউন সিনড্রোম, তারপরে সিজার, হ্যাঁ, তারপরে নিউরোকিউটিনাস ডিসঅর্ডার যেমন টিউবারাস স্ক্লেরোসিস, এসব রোগগুলি ঠিক জেনেটিক কারণে হয়ে থাকে, এবং এসব রোগের সাথে অটিজমের একটা সম্পর্ক রয়েছে। সুতরাং যাদের এইসব রয়েছে তাদেরকে অটিস্টিক স্ক্রিনিংটা করা উচিত। মানে আপনি বলছেন যে তার মধ্যে যেটুকু আমি বুঝলাম যে ব্রেন ইনজুরি ডিউরিং ডেলিভারি, ব্রেন ইনজুরি মানে কি সব ক্ষেত্রে ব্রেন ইনজুরি হতে পারে, মানে কখন ফোরসেপ ডেলিভারি বা এই জাতীয় কিছু, ব্রেন ইনজুরিটা কেন হচ্ছে? আচ্ছা, ব্রেন ইনজুরি বলতে এটা একটা ব্যাপক জিনিস। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সব আমি জানি, সরি যে ব্রেন ডেভেলপমেন্টাল প্রবলেমটাই হচ্ছে মেইন, দেখা যায় যে এটার জন্যই অটিজম বেশি। অটিজমের নিশ্চিত কারণ এখনো আমরা চিহ্নিত করতে পারিনি, তবে অনেক থিওরিজ রয়েছে, কজেশন থিওরিজ, সেগুলো হয়তো আমি আজকের আলোচনায় আলাপ করতে পারি। তবে ব্রেন ইনজুরি যেটা হয়ে থাকে প্রিমেচুরিটি, যেমন প্রিমেচুরিটির সময় যেহেতু তাদের এখনো তারা পুরো ফুল টার্ম হয়নি, তাদের হাইপক্সিক ইসকেমিক ইনজুরি হতে পারে ব্রেইনে, সেটা এক ধরনের ইনজুরি।
তাছাড়া মা যদি গর্ভকালীন কোনো ইনফেকশনে আচ্ছা আচ্ছা আক্রান্ত হয়, সিএমবি বা সিএমবি বা টক্সোপ্লাজমা টক্সোপ্লাজমোসিস, এগুলা কোনো মানে নির্দিষ্ট করা হয় নাই, তবে ধরা হয়ে থাকে এর কারণে হয়তো ব্রেন ইনজুরি হয়েছে, আচ্ছা তার ফলে বাচ্চাটা পরে অটিস্টিক হয়ে হয়েছে গেছে। আচ্ছা 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 তাহলে অবশ্যই মানে কেন বলছি যে যাতে আমরা এইসব ব্যাপারে থেকে নিজেকে বাঁচিয়ে চলতে পারি, যে আপনি বললেন যে প্রিম্যাচুরিটি প্রিভেনশনের দিকে অবশ্যই এখানে তো ডাক্তার সবকিছু কেয়ার নেবেন, তারপরেও আমাদের যেটুকু আমাদের হাতে থাকে, যেমন আপনি ম্যাটারনাল ইনফেকশনস যেগুলো, এগুলো তো অবশ্যই প্রিভেন্ট করার যদি যায় তো অবশ্যই এটা করতে হবে। আর যেটা বললেন যে 35 মায়ের ক্ষেত্রে 35 এর উপরে বয়স এবং বাবার ক্ষেত্রে 40-এর উপরে। বাবার ক্ষেত্রে বয়সটা আমার জানা ছিল না, এটাও কি একটা ফ্যাক্টর কিনা? আমি হ্যাঁ, এটাও ফ্যাক্টর হিসেবে ধরা হয়। আচ্ছা, স্পার্ম এবং ওভামের যে ডিএনএ সিকোয়েন্সটা অল্টার হয়ে গেলে বা মিউটেশন হলে দুটোর ক্ষেত্রেই এটা হ্যাঁ, যেমন আপনার অটিস্টিকের কারণে যেটা জেনেটিক কারণ বা জিন্সের কারণ, বলা হয়ে থাকে সব জিন্সেরই কিছু ব্যতিক্রম থাকে, তার মধ্যে ক্রোমোজোম 15 সেটার ডুপ্লিকেশন বা ডিলিশনের কারণেও আপনার অটিজম হতে পারে। আচ্ছা আচ্ছা মানে নিশ্চিত কারণ না, তবে ধরা হয়ে ধরা থাকে হয় যে যে হতেও পারে, হতে পারে। কিন্তু হয়তো দেখা যায় যে বাবা মা ঠিকই ছিল, বাবা মার ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না, কিন্তু পরবর্তী যে ওভাম বা জাইগোট তৈরির পরে এই ডিএনএ সিকোয়েন্সটা উল্টোপাল্টা হয়ে গেল হয়ে গেছে, সে কারণে। এটা কি কোনো কারণ থাকে? এটা কেন হচ্ছে এই এই বিকজ মানে এই যে মিউটেশনটা হচ্ছে, বা এই যা বললেন যে আপনি যেগুলো আমি প্রিভেন্ট করতে পারছি যে ম্যাটারনাল ইনফেকশন বা প্রিম্যাচুরিটি, কিন্তু ডিএনএ যে মিউটেশন বা কিছু, এটা তো নিশ্চয়ই কারো হাতে নয়, কিন্তু এটা তো কিন্তু কোনো আউটসাইডের কোনো ইনজুরির জন্য তো হচ্ছে না, যে কোনো কিছু খাওয়া বা কোনো কিছুর জন্য না। আর বললেন যে আমার বয়সটা একটা ক্ষেত্র বললেন, এটা হচ্ছে ব্রেন ইনজুরি বললেন। এনভায়রনমেন্টাল কোনো ফ্যাক্টর আছে কিনা? আগে কিন্তু অনেক কিছু কথা বলা হতো যে এই টিকা সেই টিকা, অনেক কিছু ভ্যাকসিনেশনের কথা জানি, এগুলো সত্যি নয়। অনেক রিসার্চের পরে দেখা গিয়েছে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা যে ভ্যাকসিন দিয়ে থাকি, বিশেষ করে এমএমআর, তার কারণে হয়তো অটিজম হতে পারে, এবং এটা বেশ এক ধরনের মিথ লোকজনের মধ্যে, এবং সেটা রিসার্চ করে দেখা গেছে যে এমএমআর এর সাথে অটিজমের কোনো রিলেশনশিপ নাই। আপনি এই যে ইনজুরিটা, প্রিম্যাচুরিটি এবং জেনেটিক ফ্যাক্টর, এটাই হচ্ছে মেইন। দর্শক, অটিজম আপনার মনে হয় যে এখন খুব একটা ভয়াবহ এবং খুব একটা সবার কাছে জানা একটা টার্ম। দেখা যাচ্ছে যে আমরা আশেপাশে অনেককেই দেখেছি যে অটিস্টিক বেবি দেখেছি, আমাদের আত্মীয়স্বজনের মধ্যেও হয়তো বা কারো আছে, কিন্তু এটা এই যে কারণগুলো উনি বললেন, যে দেখা যাচ্ছে যে একটা ভাই বোনের মধ্যে একজনের থাকলে আরেকজনের হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কিংবা যদি টুইন থাকে, টুইনের একজনের হলে আরেকজনের 36 to 95% ক্ষেত্রে তার টুইনের ক্ষেত্রে আরেকটা টুইনের এফেক্ট করার সম্ভাবনা থাকে, কিংবা আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো থাকে তখন বেশি করে স্ক্রিনিং করে যে থাকার সম্ভাবনা থাকতেও পারে, কিংবা মা বাবার বয়সের ক্ষেত্রে একটা ব্যাপার উনি বললেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মহিলাদের ক্ষেত্রে অ্যাবাভ 35 প্রেগন্যান্সি, পুরুষদের ক্ষেত্রে অ্যাবাভ 40, অথবা ব্রেন ইনজুরি যেটা বললেন যে প্রিম্যাচুয়ার বেবি যদি ডেলিভারি হয়, কিংবা বিভিন্ন ধরনের ইনজুরি থাকে, যেমন উনি বললেন যে বিভিন্ন ইনফেকশন, যখন প্রেগন্যান্সির সময় কিছু ইনফেকশন যদি হয় মায়ের ক্ষেত্রে, এসব দেশে তো খুব বেশি এসব হয় না বোধহয়, তারপরও মানে ডেভেলপিং কান্ট্রিগুলোতে নাকি এখানে কি খুব বেশি হয় ইনফেকশন? এখানে ইনফেকশনস কম হয়, কিন্তু প্রিম্যাচিওর বাচ্চা অনেক হয়, এবং বেশ বয়স হলে অনেকে প্রেগন্যান্ট হয়। আচ্ছা, এসব ক্ষেত্রে তো থাকে, বয়সের সাথে খুব বেশি করে রিলেটেড আর কি। যে আর একটু আগে আপনি যেটা বললেন যে টুইনসের ব্যাপারটা, যেটা জেনেটিক রিলেশন, সেটা দেখা গিয়েছে যে মনোজাইগোটিক টুইনস, সেখানে 60 to 90% চান্স থাকে, আবার ডাইজাইগোটিক টুইনের মধ্যে চান্সটা কমে আসে। সুতরাং দেখা যাচ্ছে একটা জেনেটিক রিলেশনশিপ রয়েছে। মানে মোটামুটি দেখা যাচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন ফ্যাক্টর এবং জেনেটিক কজগুলোই বেশি দেখা যাচ্ছে অটিজমের ক্ষেত্রে। কিছুদিন আগেও কিন্তু এটা অত ভালো করে ক্লিয়ার ছিল না, বাট আমার মনে হয় রিসেন্টলি খুব ক্লিয়ার হয়েছে। আগে যেমন বলা হতো একটা টিকা যেটা এমএমআর, মামস, মিজলস, রুবেলা, রাইট, এটার ক্ষেত্রে বলা হতো যে এই টিকাটার জন্য এটা একটা ফ্যাক্টর যে অটিজম। আমি কিছুদিন আগেও আমার জানা মতে আমি একজনের সাথে কথা বলছিলাম সেদিন, মাসখানেক আগে, তখন বললো যে তার একজন রিলেটিভের অটিস্টিক বেবি, তখন উনি বললেন যে এটা টিকার কারণে। এটা কিন্তু উনি কিন্তু শিক্ষিত মানুষ, মানে কিন্তু জিনিসটা এখন এভাবে যে মানুষ অত ক্লিয়ারলি জানে না, তখন এই টিকাকে দোষারোপ করলে তো আরেকটা সমস্যা, তখন তো মানুষ হিসেবে থেকে মানে দূরে থাকবে। সো ইটস নট আ ফ্যাক্টর।
এনভায়রনমেন্টাল আর কোনো আবার যে জিনিসটা দর্শকদের উদ্দেশ্যে বলা উচিত সেটা হলো অনেক অভিভাবকরাই মনে করেন যে তাদের শিশু লালন পালন করার কোনো দোষের কারণে হয়তো এটা সঠিকভাবে শিশুকে লালন পালন করেনি, সেই জন্য বাচ্চাটা অটিস্টিক হয়েছে। সেই ধারণাটা একেবারেই ভুল, কারণ লালন পালনের সাথে অটিজমের কোনোই সম্পর্ক নেই। এক্স্যাক্টলি। আমরা একটা ছোট বিরতি নিব এই মতো অবস্থায়। আমরা আলোচনা করছিলাম অটিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, আমরা আবারও ফিরে আসবো অটিজমে। আপনাদের সঙ্গে থাকেন, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে আসছি উইথ লিভ এ লিটল মোর। আমরা বলছিলাম অটিজম। আমাদের সঙ্গে আছেন ডাক্তার হাসান। আমরা আলোচনা করছিলাম অটিজম এবং এটা সম্পর্কে বিস্তারিত উনি কারণগুলি বললেন। ডাক্তার ব্রেকে যাওয়ার আগে যে কারণগুলি বললেন, এটা আপনি যে একটা কথা বলেন যে লালন পালনের সাথে সম্পর্ক নেই, কিন্তু ম্যাটারনাল বিহেভিয়ার ডিউরিং প্রেগনেন্সি, যেমন বলেন প্রিম্যাচিউর বেবি বা আন্ডারওয়েট বেবি, এটার জন্য তো মা কিছুটা হলেও দায়ী থাকতে পারেন হয়তো বা কিছুটা। যেমন অবশ্যই বাঙালিদের মধ্যে না দেখা গেলেও প্রিম্যাচিউর বেবির জন্য বা কিছু কি স্মোকিং, অ্যালকোহল বা এই জাতীয় কোনো কিছু কি রিলেটেড সেগুলো থাকতে পারে, সেগুলো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে খুব বেশি হতে পারে। স্ট্রং কারণ কজ না, বাট পুরো অটিজমটাই মাল্টিফ্যাক্টরিয়াল, বিবিধ কারণে অটিজমটা হয়ে থাকে। সেটা জেনেটিক কারণ বলুন, এনভায়রনমেন্টাল কারণ বলুন, সব কিছুরই একটা প্রভাব আছে এর কজেশনে। তো অনেক থিওরিজই রয়েছে অটিজমের কজেশন। তার মধ্যে ধরুন আমরা অনেক সময় মেডিকেল শাস্ত্রে দেখে থাকি ইডিওপ্যাথিক ম্যাক্রোসেফালি। এসব বেবিদেরও দেখা গেছে যে এদের অ্যাসোসিয়েশন আছে অটিজমের সাথে। তারপরে ব্রেইনে হিপোক্যাম্পাল এরিয়া যেটা আছে, সেখানেও কোনো যদি লিশন হয় বা ক্ষত দেখা যায়, সে কারণেও অটিজমের সাথে একটা অ্যাসোসিয়েশন আছে। সিঙ্গুলেট জাইরাস বলে ব্রেইনে একটা বিশেষ এলাকা আছে, সেখানেও যদি কোনো ক্ষত হয় বা ইনজুরি হয় বা লিশন থাকে, তার কারণেও একটা অ্যাসোসিয়েশন পাওয়া গিয়েছে। এছাড়া টেম্পোরাল লোব, তার প্রিফ্রন্টাল লোব ব্রেইনের, হ্যাঁ, এগুলোতেও দেখা গেছে is different from the general population than the autistic children. এগুলো এই ইনজুরিগুলোর কারণটা যেটা আপনি বললেন, হাইপক্সিয়া বললেন, ইনফেকশন বললেন, এছাড়া তো আর কিছু কি কারণ থাকে এই ইনজুরিগুলো কিভাবে প্রিভেন্ট করা যায়, বা কিভাবে মারা কি প্রেগন্যান্সির সময় কোনো বিশেষ ব্যবস্থা নিতে পারেন যার জন্য এই ইনজুরি প্রিভেন্ট করার জন্য? এরকম তো ধরুন অবশ্যই কতগুলো জিনিস আছে যেগুলো মেডিকেল ব্যবস্থাপনার প্রিভেন্ট করা যেতে পারে। যেমন আপনারা জানেন এক্লাম্পসিয়া হয় মায়েদের প্রেগন্যান্সির সময়, সেই সময় হাইপারটেনশন থাকে, সেই কারণে হয়তো ডাক্তারকে বা গাইনোকোলজিস্টকে, অবস্টেট্রিশিয়ানকে তাড়াতাড়ি বাচ্চাটাকে ডেলিভারি করতে হয়, যার কারণে এইসব বাচ্চারা প্রিম্যাচিউর হয়। সো প্রিম্যাচিউরের যে রিস্ক, যেটা আমি আগেই বলেছি, প্রিম্যাচুরিটি, লো বার্থ ওয়েট, এটার কারণে আপনার অটিজমের সাথে সম্পর্ক থাকতে পারে। অবশ্যই যেটা বললেন ডাক্তার, যে মায়েদের বিহেভিয়ার বলতে চাচ্ছি না, মানে মায়েদের যে কোনো অসুবিধার জন্য যে বাচ্চাদের এফেক্টটা করছে, এভাবে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি অনেক কিছু ফ্যাক্টর আছে। জেনেটিক ফ্যাক্টর, যেটা জেনেটিক ফ্যাক্টরের বাংলা হচ্ছে জেনেটিক, জন্মগত বা জন্মগত অনেক কিছু কারণ থাকে, যেটা কিনা আসল আমাদের শরীরের প্রতি কোষে যে জন্মগত ফ্যাক্টরগুলো থাকে, এগুলোর জন্য তো বড় একটা কারণ থাকে। কিন্তু মায়ের যে ক্ষেত্রে যেটা থাকে, যে যখন প্রেগনেন্সির সময় যদি ব্রেনে অক্সিজেনের অভাব হয় শিশুর, কিংবা বিভিন্ন ধরনের ইনজুরি, বিভিন্ন ইনফেকশনের কারণে ওটা হতে পারে। এই যে রেগুলার ভিজিট, প্রেগনেন্সির সময় রেগুলার ভিজিটটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে অবশ্য সবাই রেগুলার ভিজিটে সবাই খুব ভালো এবং সবাই করে থাকেন, কিন্তু আমি বলছি যে পৃথিবীর অনেক জায়গাতেই রেগুলার ভিজিটের এই ধরনের এত নিয়মতান্ত্রিকভাবে অনেক কিছু ব্যবস্থা নেই। এখানে অনেকে হয়তো বা ডিলে করেন, মাঝে মাঝে করেন যে ঠিক আছে আমি আজকে ভিজিটটা নাই করলাম। কিন্তু এই যে কি সময় আপনার কখন আপনার ব্লাড প্রেশার বা অন্য কিছু আপনার হচ্ছে কিনা, বা আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা শরীরে,
এটার জন্য পরবর্তীতে যে কোনো কনসিকুয়েন্স আছে কিনা, তার জন্য আপনার বাচ্চাটা এফেক্টেড হচ্ছে কিনা, হতেও পারে। কিন্তু আসলে অটিজমের নির্দিষ্ট কোনো কজ কিংবা রিজন এখনো ওইভাবে পাওয়া যায়নি, কিন্তু মাল্টিফ্যাক্টোরিয়াল অনেক কিছু জড়িত আছে, কিন্তু আমাদের কেয়ারফুল তো থাকতে হবে অবশ্যই। তবে মোদ্দা কথা হলো যে অটিজম ইজ নট এ প্রিভেন্টেবল ডিজিজ, মানে এটা কোনো কারণেই প্রিভেন্ট করা যাবে না, বলা যায় না যে এই সব করলে আপনার বাচ্চার অটিজম হবে না। এই যে সাইন সিমটমগুলি দেখায়, এটা একটু যদি একটু ইলাবোরেট, মানে এটা তো মানে কি কি হতে পারে, কি কি করে, এটা যেটা আপনি বললেন বাংলায় যদি বলতেন যে এখন কথা হলো যে কিভাবে পেডিয়াট্রিশিয়ানরা ডায়াগনোসিস করবে। এখানে মায়েদের সাথে একসাথে পেডিয়াট্রিশিয়ানকে কাজ করতে হয়। যেমন মায়েরা যদি কোনো কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার, বাচ্চার মধ্যে কোনো ধরনের ব্যতিক্রম, কত বছর থেকে এটা, সেটা 18 থেকে 24 মাস বলে, সেটা আমরা মায়েরা শুরু থেকেই বাচ্চাকে দেখে। কোনো সময় কোনো বাচ্চা শব্দে রেসপন্ড করছে না, অনেক মারাই তখন ভাবে হয়তো কানে কোনো অসুবিধা আছে, তখন তাকে হিয়ারিং টেস্ট করা উচিত। হিয়ারিং টেস্ট করে যদি হিয়ারিং টেস্ট করে জন্মের পরপরই করা হয়, তো হিয়ারিং টেস্ট আমরা করি, এর জন্মের সময় একটা করা হয়। তারপরেও যদি আমরা এরকম কমপ্লেইন পাই, ফার্স্ট আমাদের প্রথমত কাজ হলো একটা হিয়ারিং টেস্ট করা, ব্লাড টেস্ট করা। তারপরে মায়েদের কাছ থেকে জানা যে তারা কি কোনো কিছু পরিলক্ষণ করেছে বাচ্চার মধ্যে ব্যবহারের, বা যেসব জিনিস তাদের আগের বাচ্চা মধ্যে তারা দেখেনি কিন্তু এই বাচ্চার মধ্যে সেগুলো দেখতে পাচ্ছে। যেমন বেশিরভাগ যখন একটু বড় হয় তখন তারা একা একা খেলে, কারোর সাথে খেলতে চায় না, কোনো বন্ধু বান্ধব থাকে না। তো তাদেরকে টয়স গুলো দিলে, খেলনা দিলে, খেলনাগুলোকে লাইন আপ করে, বা কোনো অনেক সময় স্ট্যাকস থাকে, সেগুলোকে স্ট্যাকিং করতে থাকে একটার পর একটা। এই যে রিপিটেটিভ বিহেভিয়ার বা লাইনিং আপ, এই ধরনের ব্যবহার, বা তা সে কারোর দিকে চোখ মেলে তাকায় না, সরাসরি তাকায় না, আই কন্ট্যাক্ট হয় না, ল্যাক অফ আই কন্ট্যাক্ট। তারপরে ধরুন কোনো বাচ্চা অন্যান্য বাচ্চা অল্প কিছুতে কোনো আঘাত পেলে কাঁদে, সে বাচ্চাটা হয়তো কাঁদে না, তার এক্সপ্রেশন নেই, রেসপন্স ইজ ল্যাকিং। তারপরে অনেক বাচ্চারা আর একটু বড় হলে বেশি বেশি জাম্প করতে থাকে, হাত রাইট, ফ্লাপিং অফ হ্যান্ডস, হাত না করতে থাকে, বা টুইলিং করে, বা ধরুন কোনো কিছু আবার বেশি আগ্রহ দেখে করে, যেমন বাজাতে থাকে, টুইলিং। তারপরে আপনার যেমন কোনো কিছু বেশি বেশি করে, যেমন পানির সাথে বেশি খেলে, পানি নিয়ে বেশি খেলে, বা ধরুন রাস্তা ট্রাফিক লাইট প্রতি এক ধরনের অবসেশন, ট্রাফিক লাইট দেখলে সেটা দেখতে থাকে, বা টিভিতে কোনো অনুষ্ঠান দেখলো সেই জিনিসটাই বারে বারে করতে থাকে না। তারপরে কোনো রকম সাউন্ড, যেমন অনেক সময় মৌমাছি যেমন হামিং সাউন্ড করে, সেই রকম সাউন্ড করতে থাকে, এক ধরনের সাউন্ড। তো এইসব জিনিসগুলোই পরিলক্ষণ করার মতো, যেভাবে বাচ্চা বেড়ে ওঠে, এবং সেটা যখন পেডিয়াট্রিশিয়ানের কাছে মা বাবারা প্রকাশ করে, তখন পেডিয়াট্রিশিয়ানের সন্দেহ আরো বাড়ে এবং স্ক্রিনিং করার চাহিদাটা বেড়ে যায়। আচ্ছা, যেমন দর্শক, ডাক্তার যেমন বললেন যে আপনি যখন 18 থেকে 20 2 বছর এই সময় থেকে হয়তো বা কিছু কিছু সাইন দেখা যাবে, 3 বছর বা 2-3 বছর থেকে অবশ্যই অবভিয়াসলি খুব বড় ধরনের সিমটমগুলো 2 বছর পর্যন্ত হয়তো বা মাঝে মাঝে কন্ট্রোল থাকতে পারে, তারপরে থেকে প্রকাশ পেতে অবশ্যই শুরু করে। অটিস্টিক শিশুর ক্ষেত্রে কমিউনিকেশনের জন্য একটা প্রবলেম যেটা থাকে, এটা বড় ধরনের, এটা হচ্ছে সে শিশু কমিউনিকেট করে না, তার দেখা যাচ্ছে একটা বন্ধু তার সাথে খেলতে আসছে, বা তার কমিউনিকেশন নাই, তার সাথে সে কন্ট্যাক্ট করছে না, কিংবা তার সাথে সে আই কন্ট্যাক্টে যাচ্ছে না, চোখ দিয়ে তাকাচ্ছে না একসাথে, কিংবা খেলাধুলা সে একা করছে, সে রিপিটেটিভ একই কাজ বারবার করছে, কিংবা শব্দ করছে, ডাক্তার যেমন বলেন একই একটা শব্দ করছে মুখ দিয়ে, বা যে কোনো একটা কাজ চুল পেঁচাচ্ছে, কিংবা যে কোনো একটা জিনিস সে একইভাবে একটা কাজ করে যাচ্ছে, এবং
কমিউনিকেশন, রিপিটেটিভ বিহেভিয়ার, আর এই যে কথা না বলা, যে টাইমে একটা দুটো শব্দ বলা, যে 18 মাসে যেমন বলে যে না 7টা স্টক তৈরি করতে পারে, কিন্তু এক একটা ডেভেলপমেন্টাল স্টেজগুলি ঠিক মতো হচ্ছে না আর কি, মানে আরেকটা কিছু করছে, যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ বাচ্চা হাসতেছে না, যে দেখা যাচ্ছে যে আমার দিকে আপনার দিকে তাকিয়ে মার দিকে তাকিয়ে বাচ্চা হাসে, সেটা সে দেখা যাচ্ছে যে হাসে না, কিংবা কারো কাছে সেই কমিউনিকেশনটা নর্মাল না, কিংবা সে ডাক্তার যে আরেকটা যেটা বললেন যে ব্যথা পেলে বাচ্চাদের কান্নাকাটি করার কথা, কিন্তু সে দেখা যাচ্ছে তার কোনো এক্সপ্রেশন নাই। তো এইটা যে সবার ক্ষেত্রে একই রকম ভাবে এমন কোনো কথা নাই, তাকে নাম ধরে ডাকলে সে রেসপন্ড করে না। হ্যাঁ হ্যাঁ, এটা একটা যে নাম ধরে ডাকলে সে রেসপন্ড করছে না, এটা একটা খুব একটা সিগনিফিকেন্ট একটা ব্যাপার, যে দেখা যাচ্ছে যে সে শব্দ হচ্ছে বা তাকে ডাকা হচ্ছে, প্রথমে এটা মনে করতে পারেন যে হ্যাঁ সে হয়তো বা শুনতে পাচ্ছে না কানে, কিন্তু তার জন্য তখনই একটা টেস্ট করা হয়, হিয়ারিং টেস্ট, কিন্তু দেখা যাচ্ছে যে ওটাও হিয়ারিং টেস্ট নরমাল থাকে এই ক্ষেত্রে, যে কানে কোনো সমস্যা থাকে না, কিন্তু সে রেসপন্ড করে না, কিন্তু তার চিন্তা ভাবনা এবং ব্রেইনেই তার সমস্ত এই জিনিসটার উৎপত্তি এবং ডেভেলপমেন্টাল একটা ডিসঅর্ডার। তো এইটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ওই সব জিনিসগুলোকে ইনক্লুড করা যায়, এবং মা তখন ডাক্তারের কাছে গিয়ে বলতে পারেন, কিংবা ডাক্তার নিজেই যখন স্ক্রিনিং করেন, তো কোঅপারেট করতে হবে। ডাক্তার তো আপনি জানেন না যে আপনার বাসায় আপনার বাচ্চা কি করেছে কি করেনি, আপনি যদি একটা চার্ট রাখেন বা বুঝতে সবসময় বাচ্চাকে স্টাডি করেন যে কি হচ্ছে কি হচ্ছে না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর ইজি হয় আর কি। আরেকটা জিনিস যেটা দর্শকদের জানা উচিত সেটা হলো যে অটিজমের যেসব উপসর্গগুলো বা যেসব সাইন্স আমি আলোচনা করলাম, এর সবগুলোই যে একটা বাচ্চার মধ্যে থাকবে তা ঠিক নয়। এর মধ্যে কয়েকটা থাকতে পারে, তখনই সন্দেহ বাড়বে। এবং অটিজমের বিভিন্ন ডিগ্রি রয়েছে, কেউ মাইল্ড অটিজমে ভুগে, কেউ হয়তো কিছু কথা বলে কিন্তু সেটা সে তত স্পষ্ট নয়, সেটা অটিজমের মধ্যে পড়ে। আবার কেউ কোনো কথাই বলে না, তো আপনার সিভিয়ারিটির উপরে নির্ভর করে যে হ্যাঁ কি কি আছে কি কি নাই। সেই জন্য কোনো বাচ্চা খুবই সিভিয়ারলি অটিস্টিক, কোনো বাচ্চা হ্যাজ মাইল্ড সিমটমস অফ অটিজম, সেটা যেমন নির্ণয় করা উচিত পেডিয়াট্রিশিয়ানদের, এবং পেডিয়াট্রিশিয়ানদের দায়িত্ব সেখানেই যে যত আর্লি একটা অটিজম বাচ্চাকে ডায়াগনোসিস করা যায় ততই তার জন্য ভালো হয়, ট্রিটমেন্ট দিতে সুবিধা হয়, এবং পরবর্তীকালে সে একটা ফুল ফ্লেজড লাইফ এনজয় করতে পারে, যদি তার মাইল্ড কেস থাকে। দর্শক, এই পর্যায়ে আমাদের সময় সংক্ষেপণ এবং সময় শেষ হয়ে এসেছে। আমরা আজকে এখন এখানে এই পর্বটা আমাদের শেষ করতে হবে, বাট নেক্সট পর্বে আমরা এটা নিয়ে আবার আলোচনা করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের অনেক কিছু জানার আছে, আমরা ডক্টর হাসানের কাছ থেকে আরো শুনবো। তা আমাদের সঙ্গে তো অবশ্যই থাকবেন। ডাক্তার, আপনার কিছু কি বলার আছে দর্শকের উদ্দেশ্যে? এই পর্যায়ে যতটুকু আমাদের আলোচনা হয়েছে তারা কি করবে? আমি শুধু বলতে চাচ্ছি যে অটিজম এখন আমাদের বাঙালি শিশুদের মধ্যেও দেখতে পাচ্ছি, এবং যেহেতু আমরা আমেরিকায় থাকি, শুধু আমেরিকার বাচ্চারাই অটিস্টিক নয়, বাংলাদেশেও অনেক বাচ্চা অটিস্টিক, এবং এটা পরিবারের জন্য বিরাট বেদনাদায়ক। এবং একটা অটিস্টিক বাচ্চাকে লালন করা, তার কেয়ার এর জন্য যথেষ্ট কষ্ট নিতে হয় মাতা পিতাকে। সেই জন্য আমার মনে হয় যত তাড়াতাড়ি এটা ডায়াগনোসিস করা যায়, সেটা অভিভাবকদের নিজের প্রচেষ্টায় এবং পেডিয়াট্রিশিয়ানের প্রচেষ্টায় সেটা করা বাঞ্ছনীয়। থ্যাংক ইউ ডক্টর, আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং আপনার আলোচনা আমাদের সাথে আলোচনা করবার জন্য। এটা খুব বেশি ইম্পর্টেন্ট টপিক, আপনি অনেক ভালো ভালো পয়েন্ট আমাদেরকে বলেছেন। দর্শক, আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে অবশ্যই, বারবার বলছি। মায়েরা হচ্ছে প্রথম যে কিনা বাচ্চার সম্পর্কে সবকিছু ভালো করে জানেন, তারাই কমিউনিকেট করবেন পেডিয়াট্রিশিয়ানের সাথে, এবং এভাবে ডায়াগনোসিস হয়। তো আমরা আরো শুনবো অটিজম সম্পর্কে নেক্সট উইকে একই সময়। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।